আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন সবাই আছেন? কেমন আছেন? জি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো আছি। এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন কাজী শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হেল্প ফাউন্ডেশন, সালালা, ওমান। ওমান থেকে আমাদের এক প্রবাসী বন্ধু, তিনি উপস্থিত আছেন। আরেকজন উপস্থিত আছেন আমাদের সাথে, আহ, জুবায়ের হোসেন নাইম। জি, জুবায়ের আসসালামু হোসেন নাইম, আলাইকুম। সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ, নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের জুবায়ের হোসেন নাইম আমাদের সাথে উপস্থিত আছেন। জি, আসসালামু আলাইকুম সকলে। আপনাকে আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমরা জি, আল্লাহর অশেষ জি, আলহামদুলিল্লাহ রহমতে ভালো ভালোই আছি। আছি। আপনারা ভালো আছেন? নেটওয়ার্কের কারণে হয়তো, আলহামদুলিল্লাহ, নেটওয়ার্কের কারণে জি হয়তো ভাই একটু সমস্যা হচ্ছে। জি, দুঃখিত, ইন্টারনেট সংযোগটা তো আমাদের কাজী শহীদুল আলম ভাই, কিছুটা জি ভাইয়া বলেন। আমাদের জুবায়ের নাইম ভাই কি আছেন? জি আছি। তো আজকের বিষয় হচ্ছে রাজনীতি ও জনসেবা। জি, তো আমাদের শহীদুল আলম স্বাগত ভাইয়ের কাছে প্রশ্ন, আপনাদের। রাজনীতি এবং জনসেবা এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য আপনাদেরকে আছে আমাদের কিনা, এ বিষয়ে আপনাকে প্রশ্ন করছি। নেটওয়ার্কের কাজী শহীদুল ইসলাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি, বাকিদের মনে হয় নেটের সমস্যা করতেছে, তাই না? চেষ্টা জি করতেছি। আমি কানেক্টেড আচ্ছা, আছি। কাজী শহীদুল ইসলাম ভাই, যেহেতু আহ, আমরা আপনার আজকে যে বিষয় রাজনীতি ও জনসেবা, জি। তো এই ব্যাপারে আপনার একটা মতামত চাই, সেটি হলো কথা কি ক্লিয়ার বোঝা যায় আমার? জি জি জি, আমরা শুনতে পাচ্ছি। আসলে যেটা প্রশ্ন করছেন, রাজনীতি, জনসভা, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, সেটা হলো যে মানে আমার পক্ষ থেকে যেটা আমি মনে করি এই দুইটাই এক। যদি রাজনীতি করতে যাই, যেটা আমার ব্যক্তিগতভাবে যদি সেটা মনে হয় যে আমি রাজনীতি করব মানুষের জন্য, তাহলে সেটা কিন্তু জনসভায় হিসেবে তৈরি হয়। এখন আমি যদি রাজনীতি করে যদি আমার নিজের পকেট ভারী করি, তাহলে সেটা এক নায়কতন্ত্র হবে। তো এই এই প্রেক্ষিতে বলতে গেলে রাজনীতি এবং কি জনসভা এক। আর যদি অন্য প্রেক্ষিতে বলি, রাজনীতি আলাদা সাবজেক্ট এবং কি জনসভা আলাদা সাবজেক্ট। জনসভা হলো যে জনসভা এমন একটা জিনিস যে আপনার মনকে আপনি উদ্ধার করতে হবে। আপনার মনকে যদি আপনি নিট অ্যান্ড ক্লিন না করতে পারেন, তাহলে আপনি জনসেবা করতে পারবেন না। সেটা কখনোই সম্ভব না। আত্মমানবতার সেবায়, যদি আত্মমানবতার সেবায় যদি আপনার নিজেকে নিয়োজিত রাখতে পারেন, নিয়োজিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন উদার মনের ফ্রেশ মাইন্ডের লোক হতে হবে। রাজনীতি এবং কি জনসভার ব্যাপারে আমার এই মন্তব্য।
তো আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন জুবাইর হোসেন নাইম ভাই, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তা আপনারা দুজনেই স্বেচ্ছাসেবক, সমাজসেবক। তো আপনাদের দুজনকে অনেক অনেক জি, স্বাগতম আমাদের লাইভে। জি, তো ধন্যবাদ আসলে আপনাকেও জাকির। ধন্যবাদ। নাইম ভাই, একটা একটা জি, ব্যাপারে কথা বলতে চাই। জি সেটি বলেন। হলো, যেহেতু আজকে আমাদের বিষয় রাজনীতি ও জনসেবা, তো আমি যদি জনসেবার দিক থেকে বলতে চাই, সেই ক্ষেত্রে আমাদের করোনার শুরু থেকে এই পর্যন্ত বাংলাদেশ সরকারের দাদা আপনার কথাটা নেটওয়ার্কের সমস্যার কারণে স্ক্রিন কোশ্চেনটা আবার একটু রিপিট করেন তাহলে। আহ, আম, আমার প্রশ্নটা ছিল, দাদা আপনার কোশ্চেনটা এখনো বুঝতে পারি। নাইম ভাই শুনতে পাচ্ছেন? জি, জি বলেন। নাইম ভাই শুনতে পাচ্ছেন? জি এখন ঠিক আছে। যে যে প্রশ্নটা ছিল আপনার কাছে, জি কোশ্চেনটা একটু যে আবার রিপিট সরকারের করেন। ভূমিকাটা কেমন ছিল, সবার আগে বলতে চাই সরকারের দিক আসসালামু থেকে আলাইকুম। বলতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের জনসেবার দিকে ভূমিকাটা কেমন ছিল? জি সেক্ষেত্রে এখন আপনার কোশ্চেনের অ্যান্সার আমি দিচ্ছি। সবার আগে বলতে হবে এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে সরকার যথাযোগ্য সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার কারণে বর্তমানে ত্রাণ ব্যবস্থাপনার মোটামুটি বলা যায় ভালো পরিমাণ সাপোর্ট দিয়েছে জনগণকে। এবং সেই ক্ষেত্রে রাজনীতি এবং জনসেবা আজকে যে হেডিংটা, আমি বলতে চাচ্ছি যে প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব যথেষ্ট পরিমাণ মানুষকে সাপোর্ট দিয়ে গেছে শুরু থেকে এই পর্যন্ত। অনেক স্বেচ্ছাসেবক আছেন যারা নিজেদের দিন রাত এক করে নিজের সেফটির কথা চিন্তা না করে জনগণের জন্য করে যাচ্ছেন এখনো। এবং রাজনীতিবিদরা তো আছেন, আপনারা হয়তো অবগত আছেন গতকাল আমরা যে জনগণের জন্য তো সবাই কম বেশি দিয়েছি। আমরা গতকাল কর্মী বান্ধব জি, একটা কর্মসূচি হাতে নিয়েছিলাম, যার প্রেক্ষাপট হিসেবে আমরা আমাদের প্রায় 250 নেতা কর্মীর মাঝে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে 250 নেতা কর্মীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করি। এটা হচ্ছে আমাদের যে সবাই তো ফোকাস করছে আসলে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীকে। নেতা এবং কর্মীরা তাদেরও তো ঈদ পালন করতে হবে তাই না? তো আজকে শুধু জি, জনগণের পাশে আমরা যতটুকু ছিলাম শুরু থেকে এই পর্যন্ত, এখন যারা আমাদের নেতা এবং কর্মী তাদেরকে মোটিভেট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে আপনারা হয়তো দেখে থাকবেন শুরু থেকে এ পর্যন্ত আমরা প্রতিদিন প্রায় 300+ লোকের ছিন্নমূল মানুষের জন্য একবেলা আহার কর্মসূচি চালিয়ে গিয়েছি, যেটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠনের প্ল্যাটফর্ম থেকে। সেখানে কোনো দলাদলির ভেদাভেদ নেই, সেখানে যেটা হচ্ছে তা হচ্ছে শুধুমাত্র মানবিকতার জন্য। এবং ইনশাল্লাহ করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের এই কার্যক্রমটা চলবে যতদিন মহামারীর বা দুর্ভিক্ষ চলবে। তবে আর কিছু জানতে চান? হ্যালো, হ্যালো, হ্যালো।
জয় এবং কি রনক ভাই, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো জয় ভাই। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? হুম, দেখা যাচ্ছে, বলেন, এখন শুনতে ভাই পাচ্ছি। আপনাকে দেখা যাচ্ছে। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, আমরা দুঃখিত। মানে এতটা খারাপ যা বলার বাইরে। আহ, কি বলবো, আসলে বলার কোনো ভাষা নাই আমাদের। এতটা খারাপ হবে আমরা বুঝতে পারিনি। আমি আসলে কারো দেখতে পাচ্ছি না, জুবাইর হোসেন নাইমকেও দেখতে পাচ্ছি না। আহ, আমি শহীদুল আলমকে দেখতে পাচ্ছি, কিন্তু শহীদুল আলম খুব স্টিল, একেবারে স্টিল। আহ, আহ, শোনা যাচ্ছে সবার কথা? আসলে আমাদের একটু ইন্টারনেট সংযোগটার ঝামেলা ছিল। হুম, এখন শোনা যাচ্ছে। পারভেজ, জি। আমি কাজী আমি সবার শহীদুল কাছে ইসলাম আবার ভাই, আপনি দুঃখিত, ওমান থেকে যেহেতু আমাদের সাথে যুক্ত আন্তরিকভাবে হয়েছে। দুঃখিত যে আমি আসলে এই লাইফটা যে চালাচ্ছি আমরা বুঝতে পারছি না, কেউ কারো কথা শুনতে পাচ্ছি না। কিভাবে আহ জুবাইর হোসেন নাইম কি বলছে সেটা বুঝতে পারছি না, আমাদের কাজী শহীদুল আলম কি বলছে বুঝতে পারছি না, জয় কি বলছে সেটা বুঝতে পারছি না, কারো ফেজ আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছেন বা আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। ধন্যবাদ, ধন্যবাদ। এইভাবে আমরা যতটুকু শুনতে পারি বা যেভাবে চালানো যায় সেভাবে চালানোর চেষ্টা করছি। আমি যাব হচ্ছে কাজী শহীদুল আলমের কাছে। তো কাজী শহীদুল আলম, আপনি তো আপনার সালালা ওমানের যে একটা ফাউন্ডেশন আছে, বাংলাদেশ ফাউন্ড, কাজী শহীদুল ইসলাম ভাই, একটু ইন্টারনেটের ত্রুটি। তো আমার পারভেজ ভাই যে কোশ্চেনটা ছিল যে আপনি যেহেতু বাংলাদেশ হেলথ ফাউন্ডেশন সালালা ওমানের সাংগঠনিক সম্পাদক, তো আপনি ওমানে থেকে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা বরাবরই দেখে আসছি। এবং আপনি বাংলাদেশ সুফিয়া ছাত্র পরিষদের প্রধান পৃষ্ঠপোষক। আপনি সুফিয়া ছাত্র পরিষদ থেকে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে কোনো কি পরিকল্পনা আপনারা রেখেছেন? সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে এই করোনা মহামারী ক্লান্তি লগ্নে আমার মতো নগণ্য একজন ব্যক্তি যে মানুষের পাশে সামান্যভাবে দাঁড়াতে পারছে, এই জন্য শুকর আলহামদুলিল্লাহ। তো আমি সর্বপ্রথম বলতে চাচ্ছি এটাই যে আমাদের বাংলাদেশ হেলথ ফাউন্ডেশন, আমরা এই সংগঠনটা একদমই নতুন। তো এটা ওমানের মাটিতে এটাই প্রথম। আমরা তিনজন ছিলাম, আমরা তিনজন, আমাদের এই প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ রুবেল, উনি, ওনার বাড়ি নোয়াখালীতে। তো সর্বপ্রথম উদ্যোগটা উনি নেয়, তারপরে আমার ফ্রেন্ড, বন্ধু, তো এস এ আমান ও আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক, দুইজনে উদ্যোগটা নেওয়ার পর ওরা আমাকে প্রস্তাব করে, প্রস্তাব করার পরে আমি তাকে সহমত দিই। তো আমাদের এই সংগঠনটার বয়স হয়েছে 9 থেকে 10 মাস, এখন আমরা সম্পূর্ণ নতুন। তো আমাদের এই সংগঠনের মূলত কাজ হলো যে, মানে আমরা যারা সারালাতে আছি, সারালা যে একটা এরিয়া, অনেক বিশাল একটা এরিয়া, এখানে প্রায় মিনিমাম 3 লক্ষর উপরে বাঙালি আমরা বসবাস করি, বৈধ অবৈধ সবগুলা মিলেই 3 লক্ষর উপরে বাঙালি করি। তো আমরা এই সংগঠনটা হলো সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে, নিঃস্বার্থ ভাবে মানুষের পাশে দাঁড়ানো। তো এই সংগঠনের মূল কাজগুলো হলো যে, যখন আমাদের একজন প্রবাসী ভাই, বাংলাদেশি ভাই, সে যে ধর্মের লোকে হোক না কেন, সে যদি মারা যায়, তখন মারা যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের অনেক সমস্যা হয়ে থাকে, যে লাশগুলা পাঠাইতে বিভিন্ন ধরনের টাকা পয়সা বা আপনার মেডিকেল ধরেন,
তারপরে এমবেসি ধরেন মানে এয়ারপোর্ট, এগুলা নিয়ে অনেক ঝামেলা হয়। তো আমরা যতটুকু পারি আর্থিকভাবে আমরা ওই লাশগুলো পাঠিয়ে দিয়ে আমরা হেল্প করি। তো আমাদের এই সংগঠনে আজকে 8-9 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা মিনিমাম 10 জনকে আমরা অনুদান করছি যতটুকু আমরা পারছি। আর এই করোনা মহামারী লকডে তো আমাদের লকডাউন চলতেছে, আপনারা অবশ্যই অবগত আছেন। প্রবাসে সব দেশে মোটামুটি লকডাউন চলতেছে। তারপরে আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা এই রমজানের শুরুতেই আমরা ইফতার সামগ্রী বিতরণ করছি। আর আগামীতে আমাদের লক্ষ্য আছে আমরা হেল্প ফাউন্ডেশন নিয়ে আমরা বাঙালি যারা প্রবাসী ভাই আছে আমরা তাদের পাশে থাকার একটা আশ্বস্ত করতেছি। ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে আশা করি আমাদের এই হেল্প ফাউন্ডেশন অনেক দূরে এগিয়ে যাবে। ধন্যবাদ কাজী শহীদুল ইসলাম ভাই। নাইম ভাই, যারা লাইভ দেখছেন বা অনেকে অনেক কিছু কমেন্টস করতেছেন, এর মধ্যে অনেকে বলছেন যে আমরা আপনার মূল্যবান সময় নষ্ট করতেছি। আসলে ইন্টারনেট সংযোগের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। জি ভাই বলেন, তো সমস্যা নেই। অনেক আপনার কাছে আমরা এগুলা এই ব্যাপারে প্রশ্ন নিয়ে আলোচনা করব একটু পরে। সেক্ষেত্রে একটি কথা আপনাকে বলতে চাই, যেহেতু রাজনীতি আর জনসভা নিয়ে আমাদের বিষয়, রাজনীতির দিক থেকে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের পদক্ষেপগুলো কেমন ছিল বা তারা কি কাজ করে যাচ্ছে? জি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পদক্ষেপগুলো শুরু থেকে বেশ ভালোই ছিল। শুধুমাত্র কিছু দুর্নীতিবাজ, চাল চোর, তেল চোরদের কারণে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাতে চাই যে প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপের কারণে সেগুলো আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেছে। যদি নেত্রীর সদিচ্ছা না থাকতো তাহলে হয়তো বা তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা সম্ভব হতো না। তো অবশ্যই সেক্ষেত্রে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযোগ্য ভূমিকা রয়েছে। এবং স্থানীয় পর্যায়ে যদি বলতে হয় তবে বলতে হবে আমাদের মাননীয় সাংসদ জননেতা এ.কে.এম. শামীম ওসমান স্যার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জেলা ছাত্রলীগের সফল সভাপতি সানি ভাই, তাদের গাইডেন্সে এবং তাদের সহযোগিতায় আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রতিটি আনাচে কানাচে ত্রাণ পৌঁছে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে এবং এখনো যা চলমান আছে। ইনশাল্লাহ এগুলো চলবে, এগুলো চলমান থাকবে। ধন্যবাদ নাই ভাই। কাজী ভাই, আমরা গতকালকে আপনার সাথে লাইভে যুক্ত হতে চেয়েছিলাম, কিছু জনিত কারণে পারিনি। তো আজকে আপনি আমাদের সময় দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। কাজী ভাই, গতকালকে অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, তো এর মধ্যে কিছু দু একটা আস্তে করতে চাই। সেটি হলো, প্রথম রমজানের আপনার সুফিয়া ছাত্র পরিষদ থেকে একটি উদ্যোগ ছিল, স্বেচ্ছাসেবকদের পরিবার সহ কিছু মানুষকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। আপনার যে জিনিসটি ছিল গুরুত্বপূর্ণ, স্বেচ্ছাসেবকদের পরিবার, যে বিষয়টি আমরা গতকালকে নাইম ভাইয়ের কাছ থেকে দেখতে পারি, যারা কাজ করে যাচ্ছেন বা যারা স্বেচ্ছাসেবক তাদের পরিবারের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত। এবং ভবিষ্যতে স্বেচ্ছাসেবকদের পরিবার নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? আসলে ধন্যবাদ। সুপিয়া ছাত্র কল্যাণ পরিষদ নিয়ে যদি আমি ব্যক্তিগতভাবে মন্তব্য করি সেটা হলো যে আমি ওই মাদ্রাসার স্টুডেন্ট, আমি ওই মাদ্রাসায় পড়ালেখা করছি, আমি ওই মাদ্রাসা থেকে দাখিল পাস করছি। তো দাখিল পাস করার পরে আমি ফেনী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি এই জায়গায় ওমানের মাটিতে আসি। তো আমাদের সুপিয়া ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি নিশাত আদনান আমার স্নেহের ছোট ভাই, আর সাধারণ সম্পাদক তাহমিদ ফাহিম, সেও আমার স্নেহের ছোট ভাই। তো দুজন আমাকে প্রস্তাব করে যে ভাইজান এমনি এমনি ব্যাপার, তা আমরা একটা সংগঠন খুলতে চাচ্ছি, আপনি যদি আমাদের পাশে থাকেন তাহলে ভালো। আমি বলছি আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসা আমি পড়ালেখা করছি, তো সেই মাদ্রাসার পাশে যদি আমি থাকতে পারি তো এটা নিজেকে সৌভাগ্যবান মনে হবে। তো সেই লগ্নে আমরা এই সুপ্রিয় ছাত্র কল্যাণ পরিষদ আমরা গঠন করি 1 বছর। তো আমাদের কার্যক্রমগুলো ছিল যে মাদ্রাসা কেন্দ্রিক, যে আমরা যতগুলা কাজ করব মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসা সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাব। তো এই মহামারী লগ্নে তো আমরা আমাদের চিন্তা ভাবনার বাইরে আমরা যে কাজগুলো করছি সেগুলো হলো যে সর্বপ্রথম যখন মাস্ক নিয়ে আপনারা দেখছেন যে 5 টাকার মাস্ক বা 10 টাকার মাস্ক সেটা 100 টাকা বা 200 টাকাও কালোবাজারিরা বিক্রি করছে।
এটা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হয়েছে। তো সেই ক্রান্তি লগ্নে আমি এটা নিয়ে বিষয়টা অনেক ছিল কথা, আমাদের মানুষের। হ্যাঁ এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। হওয়ার পরে তো আমি আমাদের সভাপতি যে ছিল সুপ্রিয় কাজ ছাত্র কল্যাণ পরিষদের, ওর সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমাদের একটা প্রোগ্রাম আমরা হাতে নিই, যে আমরা আমাদের এলাকা এবং কি পার্শ্ববর্তী মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকা এবং কি আমার নিজের এলাকাতে মাস্ক বিতরণ করব। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু পারছি এবং কি সুপ্রিয় ছাত্র কল্যাণ পরিষদের প্রত্যেকটা সদস্য যতটুকু পারছে, আমরা চিটাগাং থেকে আমরা প্রায় 400 মাস্ক আমরা কিনে নিয়ে আসি। 400 মাস্ক আমরা কিনে নিয়ে আসি, আমরা মাদ্রাসার এবং কি মাদ্রাসার আশেপাশে এলাকায় আমরা সেটা আহ, বিতরণ করি। এটা ছিল আমাদের প্রথম পদক্ষেপ। তো প্রথম পদক্ষেপ হওয়ার পরে তারপরে আমরা দ্বিতীয় পদক্ষেপ আমরা নিয়ে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করার। তো সেই হিসেবে আমরা দ্বিতীয় দফা প্রবাসী ভাইয়ের সাহায্য সহযোগিতায় আমরা দ্বিতীয় দফায় কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তারপরে গিয়ে হলো যে আমরা ফ্রি সবজি কার্যক্রম, আপনারা হয়তো বা এই ফেসবুকে বা আমার আইডিতে হয়তো বা দেখছেন যে আমরা ফ্রি সবজি বিতরণ তৃপ্তি রাহার নামে আমাদের ফেনীতে একটা সংগঠন, সামাজিক সংগঠন, ওই সংগঠন থেকে আমরা তৃপ্তি রাহারের আমরা সামাজিকভাবে আমরা ফেনীতে এবং কি ফেনীর আশেপাশে এলাকায় আমরা ফ্রি সবজি বিতরণ করছি। তো সেই সংগঠন থেকে আমরা আমার এলাকা এবং কি আমার পার্শ্ববর্তী এলাকায় আমরা মিনিমাম 300 পরিবারের মাঝে আমরা এই সবজি বিতরণ করছি। দ্বিতীয় দফা হলো যে আমরা স্বেচ্ছাসেবকদের নিয়ে, যারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে কাজ করে, তারা কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করে, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তাদের প্রতি মানে কৃতজ্ঞতা বলে সেটা বোঝানো যাবে না, স্বেচ্ছাসেবকরা যারা। তো আমি চিন্তা ভাবনা করলাম এবং কি আমাদের সভাপতি সাধারণ সম্পাদককে জিনিসটা বুঝাইলাম এবং কি বললাম যে এরকম একটা পদক্ষেপ নিলে কেমন হয়, যে আমরা স্বেচ্ছাসেবকের পরিবারের মাঝে আমরা কিছু উপহার সামগ্রী বিতরণ করব। তো সবাই সেটা সহমত দিয়েছে, ইনশাল্লাহ আমরাও সেটা পরবর্তীতে সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার পরে আমরা লাস্ট যেটা আমাদের প্রোগ্রামটা ছিল 15 রমজানের পরে, আমরা মিনিমাম 30 থেকে 40 ফ্যামিলিকে আমরা উপহার সামগ্রী বিতরণ করব। এখানে ছোট্ট করে একটা কথা বলে নিই যে আমরা অনেক সময় আমরা যে নামগুলো দিয়েছি ত্রাণ ক্ষেত্রে ত্রাণ সাহায্য, আমরা কিন্তু সেই নামটা আমাদের ব্যানারে কখনো ইউজ করে নাই। আমরা সবসময় ইউজ করছি যে উপহার সামগ্রী। তো সেটা নিজের কাছেও ভালো লাগে, যখন একটা মানুষকে আমরা সেটা দেব তখন সেই মানুষটাকেও দেওয়ার মধ্যে একটা মনের শান্তি আসে। তো সেই ক্ষেত্রে আমরা 15 রমজানে আমরা যতটুকু পারছি ততটুকু আমরা করছি এ পর্যন্ত। এবং কি আমাদের মাদ্রাসার এই সংগঠন যতদিন করোনা মহামারী লগ্ন লেগে থাকে, ইনশাল্লাহ আমরা এই সংগঠন থেকে এবং কি আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব। এবং কি আমাদের ফেনীতে যে সংগঠনগুলো আছে আত্মমানবতার সেবা, সেই সংগঠনগুলোর কাজ শুধু প্রশংসা করলে ভুল হবে। আপনি আমার পেজে ঢুকলে দেখতে পাবেন, ঢুকতে পাবেন। তো এই ছিল আমার সুপ্রিয় ছাত্র পরিষদের ব্যাপারে। ধন্যবাদ নাইম ভাই। নাইম ভাইয়ের জন্য অনেক কমেন্টস অনেকে করছেন, অনেক ফলোয়ার্স নাইম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনতে যাচ্ছেন। নাইম ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এর জন্য ধন্যবাদ। আর নাইম ভাই জনসেবার দিক দিয়ে যদি একটু বলি, সেই ক্ষেত্রে করোনার শুরু থেকেই বর্তমান আজকে পর্যন্ত আপনি মানুষের জন্য কাজ করেছেন আপনার একটি সংগঠন থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য। আপনি জনগণের পাশে ছিলেন, চেষ্টা করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। তো আপনার যে সংগঠন থেকে আপনি কাজ করছেন, যে সংগঠনের পদক্ষেপগুলো কেমন ছিল বা ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা? জি, আসসালামু আলাইকুম। সংগঠনের পদক্ষেপগুলো যদি নিয়ে কথা বলতে হয়, সেক্ষেত্রে আমাদের সংগঠনের শুরু থেকে আমরা কাজ করে দিয়েছি অসহায় মানুষের জন্য, যাদের বিপদের দিনে রক্ত হচ্ছে। আমরা জানি, তারপরে যদি আপনি একটু বলতেন। জি, আমার সংগঠনের নাম হচ্ছে আমরা ব্লাড ডোনার। আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে রক্ত জোগাড় করে দেওয়া, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক। যদি কারো ইমার্জেন্সি খুব বেশি প্রয়োজনে রক্ত লাগে, যে কোনো গ্রুপেরই হোক, আমরা তা সরবরাহ করে থাকি। এবং যার রক্ত লাগবে তার কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সার লেনদেন হয় না। আর সেই সাথে জানাতে যাচ্ছি, আমরা রক্ত দেওয়ার পরে প্রতিটি সদস্যকে কেউ যদি বলে যে ভাই এক বোতল পানি কিনে দিই, আমরা তাও গ্রহণ করি না। বরঞ্চ যদি রোগীর অবস্থা আর্থিকভাবে সংকটে থাকে, সেক্ষেত্রে আমরা সাহায্য করে রোগীকে ওষুধ কিনে দেওয়ার বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট গুলো দেওয়ার। করোনার
চলাকালীন সময়েও অনেককে আমরা রক্ত দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিটি ডোনারকে আগে করোনা টেস্ট করিয়েছি এবং করোনা টেস্টের রেজাল্ট পাওয়ার পরে তারপরে আমরা রক্ত প্রদান করেছি। কারণ আমি একজন কাজকে উপকার করতে গিয়ে তাকে ভাইরাস দিলে হবে না, আমাকে সবকিছু নজর রাখতে হবে আমাদের। এবং সেই সাথে আমাদের সংগঠন থেকে প্রতিদিন 300+ ছিন্নমূল মানুষের জন্য, যারা রেল লাইনে থাকে, যারা কোনো এলাকার ভোটার নয়, যারা বিভিন্ন স্টেশন গুলোতে ঘুরে বেড়ায় রাত শেষে, যেখানে রাত সেখানে কাজ, তো ওই ছিন্নমূল মানুষদের জন্য, যাদের চাল চুলো নেই, ঘর নেই, তাদের জন্য আমাদের সংগঠন থেকে প্রতিদিন একবেলার আহার কর্মসূচি চালিয়ে দেওয়া হচ্ছে। আজকেও কাজ চলছে, কিন্তু আমার শারীরিক অসুস্থতার কারণে একটু জ্বর, এজন্য আমি যেতে পারিনি। এবং ইনশাল্লাহ করোনা মহামারী যতদিন থাকবে আমাদের এই একবেলা আহার কর্মসূচি চলবে। আর সামনে আরো অনেক ইচ্ছা আছে যে এতিমখানাগুলোতে, স্পেশালি এতিমখানাগুলোতে এতিম বাচ্চাদের জন্য, তাদের জন্য আমরা ঈদ সামগ্রী পৌঁছে দেবো আগামী কালকের মধ্যে। এবং ঈদের দিন আমরা 400-র মতো ছিন্নমূল মানুষকে পোলাও, মুরগি, নাই ভাই, গরু। আপনারা যখন মানুষের জন্য খাবার নিয়ে যান তখন সেই ক্ষেত্রে কোনো বাধা বা সেই ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? না না, আজ পর্যন্ত আমরা সেই ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হইনি, কারণ প্রশাসন, নারায়ণগঞ্জ জেলার প্রশাসন অনেক সাহায্য করেছে। নারায়ণগঞ্জ সদর থানা, তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে। তারা যখন জানতে পারে যে আমরা অসহায় মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছি, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং তারা আমাদের অনেক সময়, যে বর্তমানে যে ঘর থেকে বের হলে পুলিশে বাধার সম্মুখীন হতে হয়, আল্লাহর রহমতে আমাদের আজ পর্যন্ত এটার সম্মুখীন হতে হয়নি। আসলে মানবিকতার ব্যাপার, তো তাই সবাই কম বেশি যে যেভাবে পারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নাইম ভাই ধন্যবাদ। আমরা একটু কাজী ভাইয়ের কাছে একটু যাবো কাজী ভাইয়ের কাছে। কাজী ভাই, বর্তমানে যারা বাংলাদেশি প্রবাসী সহ যত প্রবাসী আছে ওমানে, তাদের বর্তমান অবস্থা কি? জি, ধন্যবাদ জয় ভাইকে। আসলে বর্তমান আমরা এখানে ওমানে বৈধ অবৈধ সব মিলিয়ে 8 লক্ষ বাঙালি আমরা আছি। আর আমাদের এখানে মেন দুইটা সিটি, একটা হলো মাস্কেট সিটি আর আমরা যারা সালালা সিটিতে আছি। আর করোনা মহামারীতে বেশি ক্ষয়ক্ষতি যেটা হয়েছে বা এখনো পর্যন্ত যেটা ভয়াবহ অবস্থা, সেটা মাস্কেট সিটিতে বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার আমাদের এখানে বাংলাদেশ এমপিসি যেটা আছে, তো সেটার মারফতে 20 লক্ষ টাকা একটা অনুদান আমাদের সরকার আমাদেরকে দিয়েছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এমবিসি এই 20 লক্ষ টাকা ত্রাণ এই সালালা বলেন পুরা ওমানে যতটুকু দেওয়া সম্ভব হয়েছে সেটা দিয়েছে। আর এখনো পর্যন্ত আমাদের লকডাউন আছে, তো 29 তারিখ পর্যন্ত আমাদের লকডাউন। তো তারপরে অবস্থা বোঝা যাবে। আর একটা কথা বলতে যাচ্ছি যে ওমান সরকার কিছুদিন আগে একটা ঘোষণা করছিল, তো সেটা সবাই অবগত না। তো আমার ফেসবুকে লাইভে যারা দেখতেছেন, আমার ফ্রেন্ড ফলোয়ার, তো সবাইকে বিষয়টা অবগত করার জন্য আমি আবারও বলছি, সেটা হলো যে যদি কোনো বাঙালি বা কোনো ইন্ডিয়ান, কোনো পাকিস্তানি যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়, করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার পরে সে যদি কোনো কোম্পানির অধীনে থাকে বা সে যদি তার কফিল বা মালিকের অধীনে থাকে, তাহলে সেই টাকাটা করোনা ভাইরাসের আক্রান্ত যে চিকিৎসা ফি খরচ আছে, ওই খরচটা তার স্পন্সর না হলে তার কফিল ব্যয় বহন করতে হবে। আর সেই ক্ষেত্রে যদি তার স্পন্সর সে যদি ফ্রি ভিসা লোক হয়, সে যদি মালিকানাধীন বা সে বাইরে কাজ করে, তার কফিলের কোনো যোগাযোগ নাই, স্পন্সরের কোনো যোগাযোগ নাই, সেক্ষেত্রে সে সম্পূর্ণ নিজে বহন করতে হবে। এটা হলো একটা কাজী ভাই, পদক্ষেপ। মাঝখানে আরেকটি কথা, সেটি হলো আমরা আপনার ফেসবুকে একটি পোস্ট দেখি, সেটি হলো ওমান যত প্রবাসী রয়েছে, বাংলাদেশি বা অন্যান্য প্রবাসী, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জন্য ওমান সরকার মন্তব্য করেছেন যে বাংলাদেশি প্রবাসীদের চিকিৎসার খরচ নিজেদেরকে বহন করতে হবে। আসলে এই ব্যাপারটা সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি আর কি, যে যেটা বললাম যে শুধু বাংলাদেশি না, এখানে বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ার, বিশেষ করে এই 3 দেশের লোকই আমরা এখানে বেশি বসবাস করি। তো সেই ক্ষেত্রে এই কারণটা সবার জন্য, নিয়মটা সবার জন্য প্রযোজ্য। তো যেটা বললাম, যদি করোনা ফি যদি তার স্পন্সর বা তার মালিক কফিল, যে তার ভিসার আওতাধীন সে আছে, এই দুইজন ব্যক্তি যদি বহন না করে, তাহলে তাকে সম্পূর্ণভাবে সে নিজে ব্যক্তিগতভাবে সেটা বহন করতে হবে। এবং যদি বহন করার তার আর্থিক অবস্থা যদি না থাকে, তাহলে সে যে রুমে থাকে বা সে যে বিল্ডিং এ থাকে,
সে যদি ওই অবস্থায় যদি ওইখানে যদি আক্রান্ত হয় বা ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে তাকে মানে পাহাড়ি এলাকা নিয়ে দাফন করে দেওয়া হবে, এরকম সরকার থেকে একটা ঘোষণা আসছে। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু আমাদের সারা বিশ্বে দেখতেছেন আপনারা অবস্থা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওমান সরকারের প্রত্যেকটা পদক্ষেপ এখনো পর্যন্ত প্রশংসনীয়। কারণ এখানে একটা রাস্তায় যদি একজন পুলিশ দাঁড় হয়, একজন প্রশাসনের লোক যদি দাঁড় হয়, তাকে সবাই মানে, সবাই গণ্য করে, একটা নিয়ম কানুন করলে সবাই সেটা গণ্য করে। তো সেই ক্ষেত্রে আজকে যেটা কানুন হয়েছে আগামীকাল থেকে, আজকে থেকে সেটা মাস্ক ছাড়া আপনি বাইরে বের হতে পারবেন না। যদি মাস্ক ছাড়া যদি আপনি বাইরে বের হন, তাহলে বাংলাদেশে 5,000 টাকা সমপরিমাণে আপনার একটা জরিমানা গুনতে হবে। আর 4 থেকে 5 জন লোক আপনারা একসাথে জমায়েত হতে পারবেন না। যদি 4 থেকে 5 জন লোক যদি জমায়েত হন, তাহলে বাংলাদেশের সমপরিমাণ 40,000 টাকা একটা আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং কি জেল জরিমানা করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, সবাই যার যার অবস্থানে নিরাপদভাবে থাকবেন এবং কি ওমান সরকারের নিয়ম কানুনগুলা মেনে চলবেন। ধন্যবাদ। ধন্যবাদ কাজী ভাই। আর নাইম ভাই, কি ভাই? অনেকের কিছু প্রশ্ন ছিল, অনেক যারা লাইভ দেখছেন তাদের কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। তো আমরা রাজনীতির দিক থেকে যদি বলি, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগের সংগঠনের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হয়, এর মধ্যে যে অনিয়মটা ছিল, সেই ব্যাপারে আপনার মতামতটা কি? জি, আসলে অনিয়ম থাকবেই, সেটা সবসময় বরাবরের মতোই হয়ে আসছে এবং হবে। তবে আমাদের সচেষ্ট থাকতে হবে তৃণমূল পর্যায়ে যেন আমাদের সামনে যে দুর্নীতি হতে না পারে। আসলে কিছু কাজ করার লাগে গোপনে, কিছু কাজ করতে হয় প্রকাশ্যে। গোপনে যা করেছি তার সেই জন্য আমার এলাকা, অন্তত আমার এলাকায় আমি ত্রাণ নিয়ে কোনো প্রকার দুর্নীতি হতে দেইনি। আপনারা হয়তো খবর নিয়ে জানবেন, অনেক এলাকার মেম্বার, কাউন্সিলর তারা জনগণের টাকা দেয়নি, তারপরে ত্রাণের প্যাকেটের মধ্যে তেল ছিল, তেল দেয়নি। ত্রাণের প্যাকেট গুলো নর্মালি যা এসেছে 5 কেজি চাল, 2 কেজি আলু, 2 কেজি ডাল, 1 লিটার তেল, 1 কেজি লবণ। তারা অনেকেই তেল সরাই দিছে, কেউ আলুটা সরাই দিছে, এরকম করে অনেকে দুর্নীতি করছে। কিন্তু আমি যতটুকু সম্ভব অ্যাক্টিভ ছিলাম এবং আমার এলাকায় অন্তত আমি এই সুযোগটি করতে দেইনি। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা যার যার অবস্থান থেকে যদি সচেতন থাকেন, যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন, তারা একটু চোখ কান খোলা রাখবেন, দেখবেন স্থানীয় প্রশাসনের মানে স্থানীয় জনপ্রতিনিধি কেউ যেন জনগণের একটি টাকাও চুরি করতে না পারে। কারণ আমার আপনার ট্যাক্সের টাকায় দেশ চলে, আমার আপনার ট্যাক্সের টাকায় যদি দেশ চলে। প্রশ্ন সেটা হলো, করোনায় মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো কেমন ছিল? বা জি, করোনায় মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু সম্ভব জনগণের স্বার্থে প্রতিটি কাজ করে গেছে। দেখেন, শুরুর দিকে লকডাউন দেওয়ার পরে অনেকে বলল মসজিদ খুলে দেন, নামাজ পড়তে পারি না, ঠিক আছে খুলে দেওয়া হলো। এখন হাদিসে উল্লেখ আছে যে মহামারী চলাকালীন সময় কেউ এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন না। একটা হাদিস উল্লেখ ছিল, নবীজি বলে গেছেন ইমাম সাহেবকে যে অতি দুর্যোগ মানে অতিবৃষ্টি বা দুর্যোগের সময় মসজিদে আসার দরকার নেই, ঘরে নামাজ পড়লেই। তো একটা জিনিস লক্ষ্য করবে না তো, যারা শুরুর দিকে বলেছেন তারাবি পড়তে পারছি না, তারাবির জন্য মসজিদ খুলে দেওয়া হোক, দিল কতটুকু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয়েছে। এবার আসুন ব্যবসায়ীদের কথা। ব্যবসায়ীরা, জনগণ সবচেয়ে বড় ব্যাপার, যেটা জনগণ, আমি সবচেয়ে অবাক হয়েছি, যারা ত্রাণ নিয়েছে তারা এখন শপিং এ যাচ্ছে, আর আমরা যারা নেতা কর্মীরা আমরা আমাদের ঈদের শপিং বাজেট জনগণের উদ্দেশ্যে বিলিয়ে দিয়েছি। আসলে জনগণ সচেতন না, সরকার যতই চেষ্টা করুক না কেন, জনগণ সচেতন না হলে আরো কিছু করার নেই। আর নাইম ভাই, আরেকটা প্রশ্ন, সেটি হলো আপনাদের নারায়ণগঞ্জের AKM শামীম ওসমান স্যারের পদক্ষেপ গুলো কেমন ছিল? আমরা যতটুকু দেখেছি তিনি জনগণের
তার পাশে বরাবরই আছেন। জি ওসমান স্যার, তার ছেলে অয়ন ওসমান এবং আমাদের জি নারায়ণগঞ্জের সম্মানিত সাবেক সভাপতি শাওয়াত আলম সানি ভাই, জি এরা বরাবরই জনগণের পাশে আছেন। তো জি এদের ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা রয়েছে জনগণের জন্য, বা জনগণ জি কতটা আসলে সন্তুষ্ট? জি, করোনার শুরু থেকে জননেতা কে এম শামীম ওসমান সাহেব, আমাদের অয়ন ওসমান ভাই, শাফায়েত আলম সানি ভাই জেলা ছাত্রলীগের সফল সভাপতি, সাবেক সফল সভাপতি ছিলেন। এই মানুষগুলো প্রতিটি জনগণের দরজায় দরজায় গিয়ে কোরআন এনেছেন। কি কারণে? শুধুমাত্র জনগণকে উপহার পৌঁছে দেওয়ার জন্য, জনগণের উপহারের সেফটি এনশিওর করার জন্য, যে ত্রাণগুলো আসছে সেগুলো সবাই পাচ্ছে কিনা এগুলো তারা এনশিওর করেছেন। আর আপনারা হয়তো অন্য জেলাগুলোর দিকে একটু তাকিয়ে দেখবেন, কম বেশি অন্য সকল জেলায় দুর্নীতি বা অনিয়মের কিছু না কিছু আলামত রয়েছে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জ জেলায় সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এখানে ত্রাণের তেল, ত্রাণের চাল এগুলো চুরি করার মতো মেন্টালিটি অন্তত আমাদের নেই। কারণ আমরা রাজনীতি করতে এসেছি আল্লাহকে খুশি করতে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে। জননেতা কে এম শামীম ওসমান বলেছেন, আল্লাহকে খুশি করতে রাজনীতি করো, এবং আমরা আল্লাহ মানব সেবার মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ করবো। নাইম ভাই, করোনার শুরু থেকে কিন্তু আমাদের সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণকে যথেষ্ট সচেতন থাকার জন্য অনুরোধ করেছেন। জনগণ জি ততটা সচেতন ছিল না। যদি আমরা জি আজকে যতটা সচেতন থাকতাম তাহলে হয়তো আমাদের দেশে এত সংখ্যক আক্রান্ত হতো না। হুম। তো আপনি জনগণের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কিছু বলতেন। জনগণের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, ভাই, একটা ঈদ না হয় ঘরেই কাটান, একটা ঈদ না হয় শপিং ছাড়াই কাটান। আজকে আপনি শপিং এ যাচ্ছেন, সেখান থেকে যাই ক্রয় করছেন, যেমন আজকে সন্ধ্যায় একটা নিউজে দেখলাম, এক পরিবারের অলমোস্ট 5 জন সদস্য সবাই করোনায় আক্রান্ত, শুধুমাত্র শপিং এ যাওয়ার কারণে। শপিং মল থেকে কেনা প্রোডাক্ট বা শপিং মলে গিয়ে আক্রান্ত হয়ে একটা সে পরিবারের গৃহকর্তা মারা গিয়েছেন, এবং বাকি যে 4 জন সবাই আপনার কোয়ারেন্টিন আছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আছে। তো একটা ঈদ না হয় আপনারা নতুন জামা কাপড় নাই পরলেন, একটা ঈদ না হয় অন্যান্য ঈদের মতো হইচই করে না কাটালেন। একটা ঈদ ঘরে থাকুন, পরিবারের সঙ্গে থাকুন এবং নিরাপদ থাকুন। ঈদের জামাতে সকলের সকলের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে জামাতে দাঁড়াবেন, এটা আমার অনুরোধ। মুসাফা করা, কোলাকুলি করা থেকে এই একটা ঈদ না হয় বাদ যান। বেঁচে থাকলে হয়তো আগামী ঈদে বা ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে গেলে কোরবানির ঈদটা সবাই আরো জাঁকজমকপূর্ণ ভাবে পালন করলেন, আগে জীবন। আর ধন্যবাদ হ্যাঁ, নাইম ভাই। আপনি জি অসুস্থ, তারপরে আজকে আমাদের সাথে যথেষ্ট সময় দিয়েছেন। আমরা আর অল্প কিছুক্ষণ সময় নিব। জি হ্যাঁ নাইম ভাই, কাজী ভাই, আমরা আপনার কাছে আসছি একটু 2-1 মিনিট পর। নাইম ভাই, একটা প্রশ্ন ছিল। যেহেতু আজকে আমাদের জি বিষয় বলুন। রাজনীতি ও জনসেবা, সেক্ষেত্রে হুম, করোনায় রাজনীতির প্রভাবটা হুম। কতটুকু ছিল বা কেমন পড়েছে? আসলে করোনার কারণে রাজনীতিতে একটা যথেষ্ট প্রভাব পড়েছে, যেটা আপনার শুধু রাজনীতি নয়, বলতে গেলে গোটা বিশ্বের জীবনযাত্রায় অনেক পরিবর্তন হয়েছে। এবং রাজনৈতিক প্রভাব ছিল, কেমন ছিল আসলে রাজনৈতিক, আমাদের যে নেতাকর্মীরা বা আমরা যখন জি দেখি যে হয়তো জি নিজেদের মধ্যে ততটা একাত্মবোধ থাকে না, বা অনেক জি সময় দেখা যায় একজন কাজ করছেন, বাকি 5 জন কাজ করছেন না। তো এই করোনার শুরু থেকে এই পর্যন্ত আসলে নেতাকর্মীরা একসাথে হয়ে কাজ করতে পেরেছে কিনা? জি জি হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই বলতে হবে আমাদের প্রতিটি নেতাকর্মী ফ্রম 0 to 100, 0 থেকে 100 পর্যন্ত প্রতিটি লোক, সে যে কমিটির হোক বা যে কোনো সংগঠনের হোক না কেন, সবাই একসাথে জনগণের সাথে নিজেকে বিলিয়ে দিয়েছে। সেটা হোক ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, স্বেচ্ছাসেবক লীগ বা হোক আওয়ামী লীগ, সবাই চেষ্টা করেছে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। জি, ধন্যবাদ। নাইম ভাই, যারা লাইভ দেখছেন এদের মধ্যে একজন একটা প্রশ্ন ছিল। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ পরিবারকে যে 2500 টাকা করে দেওয়ার কথা, আসলে জি এই জায়গায় কোনো অনিয়ম ছিল কিনা বা এই জায়গায় কোনো অনিয়ম আছে কিনা? জি, এই জায়গায় যদি অনিয়ম থাকতো তাহলে হয়তোবা এই অনিয়মগুলো ফ্লাশ হতো না, কারণ যতটুকু আমি জানতে পেরেছি গণভবন থেকে এগুলোর ডিরেক্ট প্রতিটি ভোটার আইডি কার্ডের যারা নাম্বার দিয়েছেন তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।
এবং এটা সম্পূর্ণ টেক কেয়ার করা হচ্ছে গণভবনে। তো সেখানে যদি আপনার স্বচ্ছতা না থাকতো তাহলে হয়তো বা এই কথাগুলো বাইরে ফ্লাশ হতো না, যে কোনো ইউপি চেয়ারম্যান বা কোনো মেম্বার বা কোনো কাউন্সিলর সে 300-400 জন বা 40 জন 50 জন যেই হোক, যে তাদের 40টা নাম্বারে একজনের বিকাশ নাম্বার। গণভবন থেকে যখন এগুলো ছাড় দেওয়া হচ্ছে সেই সময় একটি যখন এরকম দুর্নীতি দেখা হচ্ছে সাথে সাথে সেই অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দিচ্ছে এবং তাকে আইনের আওতায় আনা হচ্ছে। এখন গণভবনের মতো সেন্সিটিভ জায়গায় সেখান থেকে যদি আপনাদের কাছে এই ব্যাপারগুলো ফ্লাশ না করা হয় মিডিয়ায়, তাহলে আপনারা কি জানতে পারবেন? পারবেন না। অবশ্যই সরকারের সদিচ্ছা আছে এবং সরকারের স্বচ্ছতা আছে এই ব্যাপারে, যে 2500 টাকা করে জনপ্রতি পাবে। সরকারের স্বচ্ছতা আছে বলেই আপনার জনগণ পাচ্ছে এবং জনগণ মিডিয়ার মাধ্যমে এগুলো জানতে পারছে, না হলে পারতো না। ধন্যবাদ। ধন্যবাদ নাইম ভাই। আমরা কাজী ভাইয়ের কাছে যাচ্ছি। কাজী ভাই, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, সেটি হলো যেহেতু আপনারা প্রবাসী, যারা প্রবাসী তারা এখন খুব দুঃসময় কাটাচ্ছেন, তো সেক্ষেত্রে ওমানে যে প্রবাসীরা রয়েছেন তাদের বেতন নিয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা বা তাদের বেতন নিয়ে কোনো ঝামেলা? আর দুঃখের সহিত বলতে যাচ্ছে যে আমরা যারা এখানে 8 লক্ষ বাঙালি আছি, যদি আপনি শতকরা একটা হিসাব করতে যান তাহলে মিনিমাম শতকরা 70% উপরে বাঙালি প্রবাসী ভাইদের কাজ নাই, যেটা সত্য কথা। সেটা কোনো নিউজে আসুক আর না আসুক। ধরেন একটা জিনিস, যে বাঙালি যদি কোনো একটা কাপড়ের দোকানে কাজ করে, একটা 5 জন বাঙালি কাপড় দোকানে কাজ করে, তাহলে সেই কাপড় দোকানটা অলরেডি কিন্তু বন্ধ। তো সেই ক্ষেত্রে এইসব ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, যারা ছোট ছোট কাজ করে আমাদের মতো আমার মতো, তো সেই ক্ষেত্রে 70% বাঙালিরই অলরেডি কাজ নাই। আর যাদের কাজ আছে, যারা কাজ করতেছে, এমন কোনো নিউজ আমরা শুনি নাই এখনো বেতন নিয়ে বা ছুটি নিয়ে বা রেস্ট নিয়ে বা এরকম কোনো নিউজ আমাদের কাছে এখনো আসে নাই। আমরা কোনো বা ওমান সরকারের ক্ষেত্রে বা এরকম কোনো নিউজ আমরা দেখি নাই। তো এইসব ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি বা কোনো কিছু হয়, তাহলে এইসব আইনের ক্ষেত্রে আমাদের ওমান সরকার খুবই কঠোর। সেক্ষেত্রে ওমান সরকার খুবই কঠোর। কাজী ভাই, আরেকটা জিনিস, সেটি হলো আমরা পদক্ষেপ দেখেছি, রাজনীতিবিদদের বিভিন্ন পদক্ষেপ দেখেছি। তো বাংলাদেশের জনগণের যে ব্যক্তিগত পদক্ষেপগুলো ছিল করোনার শুরু থেকে বর্তমান পর্যন্ত, এই বিষয়টা কেমন ছিল? আসলে ব্যক্তিগতভাবে নাইম ভাই যে কথাগুলো বলছে, আমার এই প্রশ্নের উত্তর নাইম ভাই অনেক আগে দিয়ে ফেলছে। তো ব্যক্তিগতভাবে বা সাধারণভাবে আসলে সরকার একটা জিনিস, যে সরকার চাইলে সবকিছু করতে পারে না। আমরা ব্যক্তিগতভাবে যদি যদি সচেতনতা নাও হই, তাহলে এখানে সরকার হাজার চেষ্টা করলেও কিছু হবে না। ধরেন আমি আমার আমার পরিবারের কথা বলতেছি। আমার পরিবারের একটা ব্যক্তিও এবারে ঈদে শপিং করবে না, যদিও আমি টাকা পাঠাই বা টাকা পাঠাইছি, কিন্তু ঈদের শপিংটা তারা করবে না। আমার একটা মাত্র বাচ্চা আছে। আমার বাচ্চা, যেটা সত্য কথা, আমার বাচ্চার আহ যে ঈদের দিন যে যে এক জোড়া জুতা, মানে নতুন জুতা পায়ে দিবে, তার সেই জুতাটা কিন্তু নাই। যেটা সত্য কথা, চামড়া এক জোড়া জুতা যেটা এক জোড়া ছিল, সেটা ছিঁড়ে গেছেন। তো আমি বলছি যে, আমি আমার ওয়াইফকে বলছিলাম, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি মার্কেটে গিয়ে কিনে আনো, তবে একটা কাজী শর্তে ভাই, তুমি আপনি মার্কেটে সংক্ষেপে হুম হুম জি, সংক্ষেপে বলতেন একটু, হ্যাঁ, যেহেতু আমাদের অবশ্যই। নাইম ভাই অসুস্থ, তারপরে আমাদের সাথে যুক্ত। হুম, জি। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমি আমার ওয়াইফকে বলছি, যদি তুমি মার্কেটে যাও তাহলে মার্কেটে থেকে যাবে, আর বাড়িতে আসার কোনো প্রয়োজন নাই। তো এটা বলার উদ্দেশ্য হলো যে, নিজে মানে সচেতন যদি হই, নিজে যদি নিরাপদে থাকি, নিজে যদি নিজের পরিবারের কথা চিন্তা করি, তাহলে ইনশাল্লাহ আমরা সবকিছু করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ কাজী ভাই। নাইম ভাই, আপনার কাছে একটি প্রশ্ন ছিল। জি, জি বলেন। সেটি হচ্ছে রাজনীতি আর জনসেবা। আসলে জি, আমাদের এই বর্তমান সময়ে কোনটা উচিত? যে রাজনীতি করাটা কতটুকু যুক্তিযুক্ত অথবা জনসেবা? এই বর্তমান সময় আসলে রাজনীতিতে ফোকাসটা থাকার চেয়ে আমি মনে করি ফোকাসটা থাকা উচিত জনসেবা। আর জনসেবা সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হতে পারে, সেটা যে কোনো রাজনৈতিক দল থেকে হতে পারে। শুধু একটা ব্যাপারে এনশিওর করবেন যেন জনগণ এক বেলাও না খেয়ে না থাকে, সেই ব্যাপারটা আপনার ensure করবেন। সেটা যেই দলেরই হোক না কেন। আর স্পেশালি আওয়ামী লীগের ব্যাপারে বলতে গেলে যা বলতে হয় সেটা হচ্ছে, সবাই এক না।
হাতের পাঁচ আঙ্গুল এরকম এক হয় না, এক মার পেটের দুই ভাই এক হয় না। দলের মধ্যে যে সবাই একদম সহি ফেরেশতা হবে তাও না, সর্ষের মধ্যে ভূত থাকবেই, এবং সেই ভূতগুলোকে আইডেন্টিফাই করতে হবে আমাদের। আমাদের উচিত সেই ভূতগুলোকে পরিশুদ্ধ করে মানুষের রূপান্তর করা, এবং অন্যথায় যদি তারা সেই ভূতগুলো মানুষের রূপান্তরিত হতে না পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। জনসেবা করতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম লাগে না, জনসেবা করতে দরকার মানবিক চিন্তাধারার মন। আর মানবিক চিন্তাধারার মন মানসিকতা না থাকলে কেউ জনসেবা তো দূরের কথা, পাশের ঘরে কেউ যদি না খেয়েও থাকে সেই দিকে দেখার দৃষ্টিভঙ্গি তাদের থাকবে না। আচ্ছা না, জনসেবা করতে গিয়ে বা আপনারা যে আপনাদের সংগঠন থেকে যখন কাজ করেন, এই মধ্যে আপনারা কতটুকু ঝুঁকিতে আছেন, বা যারা কাজ করে তারা কতটুকু ঝুঁকিতে? যে যারা আমরা কাজ করি, আমরা প্রতিদিন পাবলিক ফাংশনে কাজ করতেছি, আমরা আমাদের সেফটি ইনশিওর করেই সবকিছু করে যাচ্ছি। যেমন শুরুর দিক থেকে তো একবেলা আর কর্মসূচি চলছে, তারপরে নারায়ণগঞ্জ খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তারদের জন্য পিপি সরবরাহ করা। তো এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় নিজেকে ঝুঁকির মধ্যে ফেলতে হয়েছে, কিন্তু তার জন্য তার কাজ থামিয়ে দেওয়া যাবে না। আর যেটা আমি চিন্তা করি যে আমি যদি আজকে আমার মাধ্যমে 10 জনের উপকার হয় তাহলে আমার হেফাজত আল্লাহ করবে, ভয় পাওয়ার কিছু নেই। কি হবে, হয়তো মৃত্যুবরণ করতে হবে, এর থেকে বেশি তো কিছু না, কিন্তু মানুষের সেবা করে যাবেন, আসলে আপনাকে মানুষ মনে রাখবে। যোদ্ধা বর্তমান সময়ে তারাই যোদ্ধা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। ধন্যবাদ নাইম ভাই। কাজী ভাই, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে করোনার শুরু থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনটির পদক্ষেপগুলো কেমন ছিল, বা তারা কেমন কাজ করেছে? আসলে ছাত্রলীগ সম্পর্কে বলতে গেলে ছাত্রলীগ যে উদ্যোগগুলো নিয়েছে বা এখন পর্যন্ত যে কাজগুলা করছে সত্যি প্রশংসার দাবিদার। আর আমি একসময় ছাত্রলীগের কর্মী ছিলাম, এখন হয়তো যুবলীগে আছি। আসলে দেশের সব সময় আমি যখন থেকে আমার বুঝ হয়েছে এখন পর্যন্ত দেশের মাটিতে এবং কি প্রবাসের মাটিতে যতদিন ছিলাম বা আছি এখনো পর্যন্ত যতটুকু দেখছি দেশের সব ক্রান্তি লগ্নে কাজ করে গেছে এই ছাত্রলীগ। ছাত্রলীগ সম্পর্কে আমার বেশি কিছু বলার নাই। ছাত্রলীগ আসলে সত্যি ব্যক্তিগতভাবে আমি সেলুট দিই, প্রশংসার দাবিদার। কাজী ভাই, আপনারা যখন প্রবাসে থেকে বাংলাদেশের জন্য কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের কতটুকু অসুবিধা হয়, বা আপনারা কেমন ধরনের পদক্ষেপ নেন? আসলে প্রবাসী থেকে আসলে এখানে একটা কথা আসে, যখন প্রবাসে থাকি তখন আমরা আমাদের মা মানে দেশটাকে আমরা আমার মায়ের মতো মনে করি। আসলে যেমন ধরেন একটা জিনিস যে আপনি ঈদ করতে পারতেছেন কিন্তু ঘর থেকে বাইরে পারতেছেন না, কিন্তু আপনার আশেপাশে কিন্তু সবাই আছে, আত্মীয় স্বজন আছে, মা বাবা সবাই আছে। আমাদের একেতে চলতেছে লকডাউন, দ্বিতীয়ত আমরা এই রুম থেকে আমাদের বাইর হওয়ার কোনো উপায় নাই। তো আমরা আমাদের দেশকে কতটুকু ভালোবাসি সেটা একমাত্র আমরা প্রবাসীরাই জানি। আর এই ক্ষেত্রে এই ক্রান্তি লগ্নে মহামারী আকারে ধারণ করছে, ওই লগ্নে আমরা যে দেশের জন্য সামান্যভাবে কিছু করতে পারতেছে, এটা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করি। আসলে নতুন করে বলার কিছু নেই, যারা প্রবাসে থাকে বা যারা বাংলাদেশি প্রবাসী রয়েছেন তারা বাংলাদেশের জন্য আসলে অনেক কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের রেমিটেন্স তাদের অনেকটা দায়িত্ববোধ রয়েছে। তো কাজী ভাই ধন্যবাদ। আমরা নাইম ভাইয়ের কাছে একটু প্রশ্ন করবো। নাইম ভাই, আমরা করোনার শুরুর কিছুদিন পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের একটি প্রেস ব্রিফিং এ শুনি, তিনি বলেন যে এখন রাজনীতি করার সময় নয়, বরং একসাথে কাজ করতে হবে। তো আপনি বা জনগণ কি দেখেছে যে বিএনপি কতটুকু জনগণের পাশে দাঁড়িয়েছে? আসলে সবচেয়ে বড় ব্যাপার যেটাই দৃশ্যমান সেটার কথাই সবাই বলবে। এখন আমরা দৃশ্যমান সেরকম কিছু চোখে দেখিনি। আমি আমার পাশের এলাকার একটা রিপোর্ট দিই যে সেখানে একটা কথা আসছে, এখানে শুধুমাত্র দলীয় কর্মী যারা তারাই ত্রাণ পাবে, জনগণের দেওয়ার দরকার নেই। সেটা আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং উচ্চ পর্যায়ের কয়েকজনের নির্দেশে কথাগুলো লিক হয়। তো যেটা রটে তা কিছু তো বটে, তাই না? তো এখন রাজনীতি
ব্যক্তিত্ব দেখে বা রাজনৈতিক পোস্ট ডেজিগনেশন দেখে ত্রাণ দেয়া বা জনসেবা করা তা তো বুদ্ধিমানের কাজ। আর যাই হোক, আর মানুষ বাংলাদেশের মানুষকে অনেকে অনেক রকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, জনগণকে বোঝাই হবে। জনগণ যথেষ্ট সচেতন। ইসলামবাদী অনেক হয়েছে, ইসলামবাদী না দেখে কাজে কাজ দেখে। আর নাই ভাই, করোনার সময় বাংলাদেশ প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এর পদক্ষেপগুলো কেমন ছিল বা তারা কেমন কাজ করেছে? যে দুর্যোগের সময় বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ প্রত্যেকটি সংগঠন যথেষ্ট হেল্পফুল ছিল জনগণের জন্য। অনেকে বিভিন্ন ভাবে প্রশ্ন করেছেন যে কাঁথা ধান কাটে। ভাই ভাই দু একটা স্ট্যান্ড বাস তো থাকবেই, কিন্তু আপনারা 100টি কাজের মধ্যে 10টা খারাপ কাজ আপনার কাউন্ট করে রাখতে হবে। 90টা তো ভালো কাজ আছে, আপনি 90টা দেখেন। আপনি কেন 10টা নিয়ে পড়বেন? মিডিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, দেশের টাকায় সংবাদ প্রচার করেন, দেশের টাকায় সংবাদ প্রচার করেন, পাউন্ডের কাছে বিক্রি করেন না। এটা মিডিয়ার ভাইদের কাছে। কারণ আমরা দেখছি ইয়েলো জার্নালিজমটা বর্তমানে অনেক বেশি কাজ করছে। আর তারা অনেকেই ভাবছেন যে দেশটা বুঝি তাদের একা। তাই দেশে বসে কিছু করতে না পারলেও বিদেশ থেকে বসে অনেকে গেম খেলছেন। আমরা একটু কাজী ভাইয়ের কাছে হচ্ছে, কাজী ভাই আপনি যেহেতু প্রবাসে, তো প্রবাসে থেকে আপনি কেমন দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলো কেমন ছিল, বা মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা কেমন ছিল করোনার শুরু থেকে বর্তমান পর্যন্ত? একটু সংক্ষেপে আমরা শুনবো। আসলে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমি একজন নগণ্য ব্যক্তি হিসেবে বলার মতো আমি কিছু রাখি না। তো আমি শুধু একটা কথাই বলবো, আমি উপর আল্লাহর কাছে নামাজ পড়ে সব সময় দোয়া করি যেন উনি আমাদের মাঝে আরো অনেক বছর জীবিত থাকে, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। জাস্ট শুধু এটাই বলবো। কাজী ভাই, যারা লাইভ দেখছিলেন এদের মধ্যে অনেকেরই সহমত আপনার সাথে, যারা প্রবাসে থাকে তারা আসলেই দেশটাকে অনেক ভালোবাসে। আপনারা প্রবাসে থেকে যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সহযোদ্ধা। তো নাইম ভাই, আমরা খুব শেষ সময় চলে এসেছি, আপনি অসুস্থ, আমাদের সাথে এতক্ষণ সময় দিয়েছেন জন্য ধন্যবাদ। তো শেষ দু একটি প্রশ্ন করতে চাই। নাইম ভাই, আসলে এখন কিন্তু আমরা খুব ক্রিটিক্যাল একটি সিচুয়েশনে আছি। আমাদের দিন দিন করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে পরিকল্পনাটা কেমন রাখা উচিত আমাদের, বা জনগণের সচেতনতা কেমন থাকা উচিত? আসলে সবচেয়ে বড় ব্যাপার যেটা, জনগণ সচেতন না হলে আমরা যতই পদক্ষেপ নিই না কেন সেটা কোনোভাবেই ঠেকানো সম্ভব না। মহামারী বা সেটা যে কোনো, যেমন আপনার প্লেগ ছিল, স্প্যানিশ ফ্লু ছিল, এর চেয়ে সবচেয়ে খারাপ ভাইরাস বা সবচেয়ে ওর্স্ট ক্যাটাগরি বলা যায় কোভিড-19। তো জনগণের আসলে সচেতন হতে হবে বেশ কিছু দিক দিয়ে। যেমন দেখা হলেই জড়িয়ে ধরে কোলাকুলি করা, দেখা হলে হ্যান্ডশেক করা, যেখানে সেখানে থুতু ফেলা, তারপরে আড্ডাবাজি, চায়ের দোকানে বসে আড্ডাবাজি, বা পাড়া মহল্লায়, যেমন আজকে দেখলাম মসজিদে খুতবা চলার সময় অনেকে খোশ গল্পে ব্যস্ত। সেটা বেশ মুরব্বী। আসলে জনগণকে আগে সচেতন হতে হবে। আমরা যত পদক্ষেপই নিই না কেন, জনগণ সচেতন না হলে এই মৃত্যুর মিছিল ঠেকানোর উপায় নেই। জনগণকে বারবার হাত জোর করে অনুরোধ করা হয়। হ্যাঁ, আমাদের সময়টা আসলে একদম শেষ পর্যায়ে। তো কাজী ভাই, আপনার কাছে শেষ একটি কথা, সেটি হলো আমাদের ভবিষ্যতে বা আমাদের সামনের দিনগুলোতে আসলে কি রাজনীতি নিয়ে পড়ে থাকা উচিত, বা রাজনীতির প্রভাবটা ফেলা উচিত জনসেবায়? এই ব্যাপারে আপনার কি মতামত? আসলে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। তো আমি যতটুকু ভাবে মানে আজকের বিয়ে ইস্যুটা কিন্তু রাজনীতি এবং কি জনসেবা। তো আমি প্রথমে বলছিলাম, যদি আপনার রাজনীতিটাকে যদি আপনার পেশা হিসাবে নেন, জনকল্যাণে নেন, তাহলে অবশ্যই আপনার ওই হিসাবে আগাইতে হবে। আর আপনি যদি রাজনীতিটাকে যদি আপনার পকেট ভারীর কথা চিন্তা করেন তাহলে কিছুই হবে না। রাজনীতি করতে হবে, যদি রাজনীতি করি তাহলে আমাকে অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলো বলছেন
যেগুলা যে কথাগুলো এখনো বলতেছেন প্রত্যেকটা কথা আমাদেরকে মেনে চলতে হবে ইনশাল্লাহ, তাহলে আমরা অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশ ভালো একটা অবস্থানে দাঁড়াবে, আমি আশাবাদী। জয় ভাই, কিছু বলতে চাচ্ছিলাম আপনার অনুভূতি নিয়ে। ধন্যবাদ। এটি হলো আমরা করোনার মধ্যে আরেকটি দুর্যোগ চলে আসে আমাদের মাঝে, সেটি হলো ঘূর্ণিঝড় আমফান। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে। ঘূর্ণিঝড় আমফানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ কেমন ছিল, বা জনগণকে কতটুকু নিরাপদ আশ্রয়ে স্থানে নিয়ে যেতে পেরেছেন? যে ঘূর্ণিঝড় আমফান যখন সুপার সাইক্লোনে পরিণত হয়, তখন সরকারিভাবে প্রতিটি জেলা প্রশাসকের কাছে নির্দেশ চলে যায় যে আপনারা সাইক্লোন সেন্টারে প্রতিটি জনগণকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা ভিডিও ফুটেজে দেখেছি মিডিয়ার মাধ্যমে যে প্রায় 25 ভারতে মারা গেছে 25 জন, বাংলাদেশে প্রায় 7 থেকে 8 জন। এই 7 থেকে 8 জনের প্রাণহানি ঘটতো না যদি তারা সাইক্লোন সেন্টারে যেত। সেটা একটা ইস্যু। তো অনেকে নিজের ঘর বাড়ির মায়া ত্যাগ করতে পারেনি, যার কারণে সাইক্লোন সেন্টার যায়নি, কিন্তু প্রতিটি সাইক্লোন সেন্টার রেডি ছিল জনগণের তাদেরকে চাপ উদ্ধার সামলানোর জন্য। করতে গিয়ে আমাদের 12 জন উদ্ধার কর্মী নিহত হয়। জি। হুম। ধন্যবাদ নাইম ভাই। কাজী ভাই, আমরা একদম শেষ পর্যায়ে। তো আমরা আপনার কাছে শেষ একটি প্রশ্ন করবো, সেটি হলো যারা প্রবাসী রয়েছেন তাদের ভবিষ্যতে আসলে তারা অনেকে চাকরি চলে যাবে বা অনেকে চাকরি থেকে ছাঁটাই হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা আছে। তো এটা কতটুকু যুক্তিগত, বা তারা কতটুকু হতাশ সেটা নিয়ে? আসলে সবাই হতাশার ভিতরে ভুগতেছে। যেমন আমি ব্যক্তিগতভাবে হতাশার ভিতরে ভুগতে আছি যে আমার চাকরি কখন চলে যায়, আমি কখন বেকার হয়ে যাব, আমি সেই ব্যাপারে হতাশায় ভুগতেছি। তো এরকম প্রত্যেকটা প্রবাসী হতাশার ভিতরে ভুগতেছে। এখন একটা কোম্পানি যদি খুলতে না পারে, একটা দোকান যদি সে খুলতে না পারে 5 থেকে 6 মাস, তাহলে আপনাকে তো সে বসে বসে আর বেতন দিবে না। এখন সে যদি প্রফিটটা যদি না করতে পারে, তাহলে সেখানে আপনাকে তো রাখার কোনো যুক্তি নাই। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসী হতাশাগ্রস্ত ভাবে আছে। তো আমি আপনাদের মাধ্যমে, আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে দেশবাসী সবার কাছে একটাই অনুরোধ করব, আমরা যারা প্রবাসী আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরাও আমাদের দেশের জন্য দোয়া করি যেন আমাদের এই পরিস্থিতির জন্য উপর আল্লাহ এই রমজান মাসের উসিলে যেন স্বাভাবিক করে দেয়। যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কি কি পদক্ষেপ কতটুকু ছিল, বা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পেরেছেন যেন ভবিষ্যতের জন্য তারা হতাশ না হয়ে করোনা মোকাবেলা করে? আসলে মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলোই ছিল প্রশংসনীয়। যেমন আপনারা বিভিন্ন নিউজে দেখছেন, মালদ্বীপের ত্রাণ সামগ্রী সহ অনেক কিছু পাঠাইছে। তারপরে আমাদের ওমান বলেন, দুবাই বলেন, গালফের যতগুলা কান্ট্রিতে বলেন, বাইরের কান্ট্রিগুলোতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পদক্ষেপ যতগুলা নিয়েছেন সত্যি প্রশংসনীয়। এখন একটা কথা যে আমরা যদি বেকার হয়ে যাই, আমরা যদি দেশে চলে আসি, বা অনেকেই আছে বর্তমানে, তো অনেকেই বেকার। এখন মানে এই সম্পর্কে বলার কিছুই নাই, একমাত্র উপর আল্লাহ আছে, উনি দেখতেছেন, উনি যেটা করবে ভালোর জন্যই করবে। ওনার উপরে আমরা সবকিছু ছেড়ে দিয়েছি। উনি যদি আমাদের উপরে রহমত না দেয় তাহলে আমরা কিছুই করতে পারবো না, আপনিও না, আমিও না, আমার দেশের কেউই না। ধন্যবাদ কাজী ভাই। নাইম ভাই, আমরা লাইভটা শেষ করব। যে লাইভ শেষ করার আগে আপনার সকলের উদ্দেশ্যে কিছু বলার ছিল। সকলের উদ্দেশ্যে আমাদের এটাই অনুরোধ ছিল আপনার কাছে যে আপনি জনগণের উদ্দেশ্যে বা সকলের উদ্দেশ্যে আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। জনগণের উদ্দেশ্যে আমার কিছু বলার ছিল, তা হলো সরকারি ত্রাণ পাওয়া এটা আপনার নাগরিক অধিকার, কারণ আপনার আমার ট্যাক্সের টাকায় দেশ চলছে। এবং অপরাধী সে তো অপরাধী, তা যে দলেরই হোক নাকি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জাতীয় পার্টি, হোক সে বিএনপি, যে দলেরই হোক সে অপরাধী। আর সর্ষের ভূতগুলো তো আগেই বলেছি যে সর্ষের মাঝে ভূতগুলো খুঁজে বের করুন। আপনার নাগরিক অধিকার আপনি নিজেকে আদায় করে নেয়ার জন্য সচেষ্ট হতে হবে, যেন আপনার দুর্বলতার সুযোগ কেউ নিতে না পারে। আর নারায়ণগঞ্জ জেলা থেকে আমরা এই পর্যন্ত আমাদের সিনিয়র বড় ভাইদের নেতৃত্বে, জননেতা এ কে এম শামীম ওসমান ভাইয়ের নেতৃত্বে, সাফাত আলম ফানি ভাইয়ের নেতৃত্বে,
আমরা যতটুকু পেরেছি জনগণের সর্বোচ্চ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি এবং সেই ক্ষেত্রে আমরা সচেষ্ট হই। আপনারা অন্য কোনো জেলায় এটা দেখতে পারবেন কিনা জানি না, তবে আমাদের নারায়ণগঞ্জ জেলা নিয়ে ত্রাণ বিতরণে কোনো প্রকার অভিযোগ অনিয়ম নেই। আমরা গর্বিত এই জন্য। না ভাই, এর মধ্যে আমার একটি কথা ছিল, সেটি হলো আপনাদের নারায়ণগঞ্জের মেয়র মহোদয় সম্ভবত আইবির রহমান, ওনার ব্যাপারে আমাদের কিছু কথা দেখে আমরা জনগণ সন্তোষ না ওনার কার্যকলাপে বা ওনার পদক্ষেপে, এই ব্যাপারে সংক্ষেপে জাস্ট। না, এই ব্যাপারে আসলে সংক্ষেপে বলতে গেলে সংক্ষিপ্ত হয় না, এই ব্যাপারে অনেক ডিটেলসে আলোচনা করতে হবে। শুধুমাত্র ওনার পদক্ষেপ গুলো কেমন ছিল বা উনি জনগণের পাশে ওনার পদক্ষেপ আমি দাঁড়িয়েছেন, সেরকম ভাবে ওনার পদক্ষেপ আমি দৃশ্যমান দেখি, যেটা আমার ব্যক্তিগত মতামত, বা তার প্যানেলের মেয়র কাউন্সিলর গুলোকে সেরকম ভাবে অ্যাক্টিভ দেখি। শুরু থেকে যখন সবাই লকডাউনের শুরু থেকে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, সেই সময় তিনি করেন কেন? সে যদি অসুস্থ হতো মানা যেত, কিন্তু জনগণের যখন ফোন দিয়ে বলে যে আমার ঘরে ত্রাণ খাবার নাই, সে কিভাবে ফোনে বলেন যে ফাইজলামি করবেন? এইগুলো ঠিক। আপনি জনগণের ভোটে নির্বাচিত মেয়র, আপনি জনগণের ভোটেই, যখন ইলেকশনের আগে দাঁড়ে দাঁড়ে ভোট চেয়েছেন, এই জনগণে আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে, আপনি সেই বিশ্বাসের মর্যাদা কতটুকু দিলাম? আমাদের জননেতা শামীম ওসমান ভাইয়ের নেতৃত্বে আমরা যারা বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে ত্রাণ দিয়েছি, বৃষ্টি কি ঝড় কি, আমরা কখনো শো অফে যাইনি। আমরা রাতের আধারে মানুষকে ত্রাণগুলো বিতরণ করে দিই। শুধুমাত্র একটাই চাওয়া ছিল যে ভালো কাজের প্রতিদান আল্লাহই দিবে, লোক দেখানো স্ট্যান্ড বা দিতে না। আমরা জনগণের সেবায় বিশ্বাসী। আমাদের নারায়ণগঞ্জ জেলার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের প্রতিটি সদস্য, স্পেশালি কারো নাম মেনশন করলে নয়, যেমন আমি দেখেছি আমাদের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি ভাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে মানুষের দ্বারে দ্বারে ছুটে গিয়েছেন শুধুমাত্র ঈদ সামগ্রী, খাদ্য সামগ্রী সবকিছু পৌঁছে দেওয়ার জন্য। কেন? কিসের তাড়না? বিবেকের তাড়নায়, আর কিছু না। আগে নিজেকে ভালো মানুষ হতে হবে, আগে মানবিক দিক সম্পন্ন মানুষ হতে হবে, আর না হলে মানুষ না। আমার মত। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাজী শহীদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি, এর আগে কিছু বলতে চাই থেকে। সেটি হলো অনেকেই কাজ করেছেন বা অনেকেই কাজ, হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। তো ভাই কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের ছাত্রলীগ সংগঠনের কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে ছবি তুলে দেওয়ার জন্য, বা অনেকে এটা নিয়ে ট্রোল করেছে। আসলে এটা কতটুকু যুক্তিগত ছিল? আসলে ছবি তোলার ক্ষেত্রে যদি একটা কথা বলতে হয়, এখন একটা তো মানব সেবা করতে গেলে আপনাকে কিছু না কিছু জায়গায় আপনাকে একটা জিনিস প্রমোট করতে হবে। অনেকে হয়তো অনেক কিছু জানে না, অনেকে হয়তো অনেক কিছু দেখে না। যেমন আমি যে এই এখন সামাজিক একটা একটা সংগঠনের সাথে জড়িত আছি, যে আমি একটা সুপ্রিয় ছাত্র কল্যাণ পরিষদের সাথে জড়িত আছি। কেন, কিভাবে আসছি? আমিও তো অন্যের কাছ থেকে দেখে বা শিখে আমি এই কাজে জড়িত হয়েছি। তো এটা স্বাভাবিক ব্যাপার। এটা একটা দলের ভালো দিক থাকতে পারে, একটা দলের খারাপ কিছু দিক থাকতে পারে। তো এত কিছু আপনি চিন্তা না করে আপনাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার দলকে এবং কি দেশকে, আপনি সেটাই চিন্তা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ কাজী ভাই। নাইম ভাই, আপনার যে বক্তব্যটি ছিল আমরা সংক্ষেপে শুনে লাইভটি শেষ করতে যাচ্ছি। যে আমার বক্তব্যটা যেটা ছিল সেটা আমি বরাবরই বলে যাচ্ছি, যে আগে নিজেকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলুন, মানবিক সেবার মানসিকতা নিয়ে নিজেকে গড়ে তুলুন।
তারপরে রাজনীতি করবেন। রাজনীতি মানে এই না যে শুধু রাজপথে হট্টগোল করলাম, রাজপথে মিছিল মিটিং নিয়ে গেলাম, রাজপথে হইচই করলাম, তার মানে রাজনীতি। আর অনেকেই অনেক ধর্মের অনুসারী আছেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, সব ধর্মে কিন্তু এই পরের উপকারে করার জন্য বলা হয়েছে। পরোপকারিতা হচ্ছে সবচেয়ে বড় গুণ মানুষের, মানব সেবাই পরম ধর্ম, এরকম কিছু কথা কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি। আমরা শুধু দেখায় বা পড়ায় অভ্যস্ত না হয়ে সেগুলো প্রয়োগে অভ্যস্ত হই, তাহলে মনে হয় সুন্দর একটা জাতি, সুন্দর একটা দেশ পাবে ভবিষ্যৎ। ধন্যবাদ। ধন্যবাদ জয় ভাই, ধন্যবাদ কাজী ভাই, আপনাদের সকলকে মূল্যবান সময় দেওয়ার জন্য।